এই যে উপরে থোকায় থোকায় করলা ঝুলে আছে আপনারা দেখছেন, ঠিক একই জায়গায় যদি কিছুদিন পর এরকম থোকায় থোকায় শসা ঝুলে থাকে তাহলে কেমন লাগবে? হ্যাঁ, আমরা আল্লাহর ইচ্ছায় সেই কাজটাই করতে যাচ্ছি। এই যে আপনারা যে গাছগুলো দেখছেন, যে মাচাটা দেখছেন, এই একই মাচায় একই বেডে এই করলা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের এখানে এই একই মাচাতে শসা উঠে যাবে। আমরা অলরেডি সেই শসা উৎপাদনের জন্য কাজ শুরু করেছি। চলুন দেখে আমাদের শসার জন্য যে প্রাথমিক কাজ কি কি লাগে সেগুলো দেখে আসি। এই হলো আমাদের শসার বীজ, এখানে একটু দেখাও। এটা হলো আমাদের শসার বীজ, আমরা এটাই ওই করলা জমিতে লাগাতে যাচ্ছি। আর যদি জাত সম্পর্কে জানতে চান, এটা হলো দুইটা জাত আমরা লাগাচ্ছি, এখানে একটু দেখাও। একটা হলো যোদ্ধা আর একটা হলো জোয়ান। এই দুইটা জাতি আমরা ভারত থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি। এর কোম্পানি হলো দাসপুর সিডস এর একটা প্রতিষ্ঠান। এটা হলো নন্দী কৃষি দাসপুর সিডসের একটা প্রতিষ্ঠান। এখানে দেখেন ঠিকানা দেওয়া আছে, দাসপুর সিডস সেন্টার, দাসপুর, ওয়েস্ট মিদনাপুর। এই দুইটা জাত নিয়ে আমরা এই বর্ষার মৌসুমে কাজ করতে যাচ্ছি। আর আপনারা জানেন যে বর্ষার মৌসুমে আপনারা যদি যে কোনো জাত লাগাতে চান এই সময় কিন্তু হবে না। যদি কেউ এই বর্ষার মৌসুমে এখন শসার চাষ করতে চান তাহলে এই যোদ্ধা এবং জোয়ান এই দুইটা জাত নিয়ে কিন্তু কাজ করতে পারেন। আর একটা ইনস্ট্রুমেন্ট এখানে আছে, যে এই দেখেন, চারা তৈরির জন্য প্রথমে বীজ সিলেক্ট করবেন এবং এই রকম ট্রে জোগাড় করতে হবে। আমরা প্রত্যেকটি চারা ট্রেতে দেওয়ার চেষ্টা করি। এর কারণটা হলো এই ট্রেতে যদি বীজের চারা দেওয়া হয় তাহলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক বেশি থাকে। প্রথমে এরকম একটা ট্রে নিতে হবে। ট্রে নেওয়ার পর এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, যে দেখাও, প্রত্যেকটা ছিদ্রে কোকোপিট অর্থাৎ যে জৈব মিশ্রণটি বীজ উৎপাদনের জন্য ভালো উপযোগী তাকে আমরা কোকোপিট বলে থাকি, সেই কোকোপিটের ছিদ্রগুলোতে দেওয়ার পরে এখানে বীজগুলো আমরা রোপণ করি। এই যে কোকোপিট এখানে আছে, এই হলো আমাদের কোকোপিট। এই কোকোপিট এইখানে নিয়ে আসার পরে এরপরে এই ট্রেতে আমরা সিডগুলো রোপণ করে থাকি। আর এর অন্যতম কারণ হলো এই ট্রেতে যদি আমরা সিডগুলো রোপণ করে থাকি সেখানে মাটি দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আমরা প্রথমে বাড়িতে যে বীজতলা তৈরি করেছি সেই কোকোপিট এবং ট্রের মাধ্যমে ওখান থেকে চারা উৎপাদন করে আমাদের এই খেতে চলে আসব। এইখানে দেখেন ওই পাশে সারি সারি বেড করা আছে। এই গাছ থাকা অবস্থায় আমরা এই বেডের মধ্যে লাগিয়ে দেব। এই বেডের মধ্যে লাগানোর পরে আস্তে আস্তে বড় হতে থাকবে। চারা যখন আস্তে আস্তে চারা বড় হবে এবং এই গাছের সাথেই চারা বড় হতে থাকবে, সেই চারার বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন আমরা এই করলা গাছটা কেটে দেব এবং তখন শুধু করলা গাছের পরিবর্তে আমাদের শসা গাছটাই থাকবে এবং আস্তে আস্তে গাছটা বড় হওয়ার পর 35 থেকে 40 দিন বয়সেই ইনশাল্লাহ সেই শসা ধরতে থাকবে। আপনারা জানেন যে আমি এই বর্ষার মৌসুমে আমার এলাকাতে একটু এক্সেপশন চাষে আসছি। সেটা হলো এখন শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আপনি দেখবেন যে আমাদের এখানে পাট কাটার মৌসুম চলছে, পাট ধোয়ার মৌসুম চলছে, এরপরে আসবে ধান। কিন্তু আমি এই দুইটার বাইরে প্রথমে করলা করেছি এবং এই করলার পরেই আমি শসা করতে যাচ্ছি। যে পাট এবং ধানের বিকল্প আমি এই করলা এবং শসা করে দেখি যে আসলে পাট এবং ধানে যে লাভটা হয় এই করলা এবং শসাতে কেমন লাভ হয়, অথবা তুলনামূলক বিশ্লেষণে কোনটা বেশি লাভজনক, সেটা নিয়ে আমি কাজ করছি। তো আপনাদের আমি পর্যায়ক্রমে দেখিয়ে দেব যে এই একই মাচায় কিভাবে শসা আমরা করতে পারবো। আপনারাও যদি চেষ্টা করেন তো একই মাচায় একই বেডে মালচিং পেপারে, একই মালচিং পেপারে 2 থেকে 3টা ফসল কিভাবে করা যায় সেটাও আপনারা এটা দেখে করতে পারবেন। পরবর্তীতে
আমরা আমাদের এই শসার চাষটা আপডেটটা পর্যায়ক্রমে জানিয়ে দেব। শসা যেদিন লাগাবো, লাগানো থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত পর্যায়ক্রমে আমরা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে আপনারা আমাদের পাশে থাকবেন। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।